গত রবিবার সকালে খাগড়াছড়ির রাজপথে যখন প্রথম মানুষজন জমায়েত হতে শুরু করে, তখনও কেউ বুঝতে পারেনি আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। সূর্য যখন পাহাড়ের চূড়ায় উঁকি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে রাস্তার দুই পাশ থেকে দলে দলে মানুষ আসতে শুরু করে। কিন্তু এই মানুষগুলো কারা, তাদের পরনে কি পোশাক, আর তারা কোন দলের পক্ষে স্লোগান দিচ্ছে, এটা যখন স্পষ্ট হলো, তখন উপস্থিত সাংবাদিকদের চোখ কপালে উঠে গেল। বার্মা সম্প্রদায়ের নারীরা তাদের ঐতিহ্যবাহী থামি পরে এসেছেন। ত্রিপুরা জনগোষ্ঠীর পুরুষেরা তাদের চিরচেনা রিকুটু আর রিসা পরে হাজির। শত শত মানুষের হাতে একটি প্রতীক শোভা পাচ্ছে, যেটা দেখে যে কোনো রাজনৈতিক বিশ্লেষকের হৃদস্পন্দন থেমে যাবার কথা। সেই প্রতীকটি হলো দাঁড়িপাল্লা। হ্যাঁ, জামায়াতে ইসলামের নির্বাচনী প্রতীক। পাহাড়ে এই দৃশ্য দেখা যাবে, এমনটা যদি কেউ 5 বছর আগে বলতো, মানুষ তাকে নির্ঘাত পাগল ভাবত। কিন্তু রবিবার সেই অসম্ভবই সম্ভব হয়ে গেল। এবং এই ঘটনার পেছনে যে রহস্য লুকিয়ে আছে, সেটা উন্মোচন করতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে গত 5 দশকের পাহাড়ি রাজনীতির দিকে। সেখানে যা দেখা যাবে তা শুধু চোখ খুলে দেবে না, হয়তো অনেকেরই বিশ্বাসের ভিত্তিটাই নড়িয়ে দেবে। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে পার্বত্য চট্টগ্রামের রাজনীতি একটি নির্দিষ্ট ধারায় চলে আসছিল। জনসংহতি সমিতি, ইউপিডিএফ এবং আরও কিছু আঞ্চলিক দল এই অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করত। জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে পাহাড়িদের একমাত্র আস্থাভাজন দল হিসেবে প্রচার করা হতো। বলা হতো, আওয়ামী লীগই পাহাড়িদের বন্ধু, তারাই শান্তি চুক্তি করেছে, তারাই পাহাড়ে শান্তি আনবে। অন্যদিকে ইসলামী দলগুলো, বিশেষ করে জামায়াতে ইসলামী, এদের সম্পর্কে একটি ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছিল। বলা হতো, এই দলগুলো ক্ষমতায় এলে সংখ্যালঘু বা উপজাতিদের দেশ ছাড়তে হবে। কিন্তু খাগড়াছড়ির রাজপথে রবিবার যা দেখা গেল, তা এই পুরো বয়ানকে উল্টে দিয়েছে। ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক মঞ্চে উঠে বক্তব্য দিলেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর পক্ষে। মারমা ঐক্য ফেডারেশনের নেতারা পাশে বসে তাকে সমর্থন জানালেন। এই দৃশ্য দেখে মনে হচ্ছিল পাহাড়ের মানুষ যেন দীর্ঘদিন ধরে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু পারছিল না। আজ তারা সেই কথাটা বলে দিল, এবং সেই কথাটা শোনার পর বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকবে না। কিন্তু কেন এই পরিবর্তন হলো, সেটা বুঝতে হলে আমাদের পাহাড়ের সাধারণ মানুষের জীবনটা একটু দেখতে হবে। গত 54 বছরে পাহাড়ে কি হয়েছে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও ছিল, কিন্তু পাহাড়ের মানুষের ভাগ্য কি বদলেছে? উত্তর হলো না, বরং পরিস্থিতি আরও খারাপ হয়েছে অনেক ক্ষেত্রে। আঞ্চলিক দলগুলোর মধ্যে ক্রমাগত সংঘাত চলেছে, চাঁদাবাজি হয়ে দাঁড়িয়েছে নিত্যদিনের ঘটনা। সাধারণ পাহাড়ি মানুষ যারা জুম চাষ করে কোনো মতে জীবন চালায়, তাদের ঘাড়ে এসে পড়ছে একের পর এক বোঝা। একদিকে আঞ্চলিক দলগুলোতে অন্তর্দ্বন্দ্ব, অন্যদিকে জাতীয় দলগুলোর উদাসীনতা। মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। তারা দেখেছে, যারা নিজেদের তাদের বন্ধু বলে দাবি করে, সেই তথাকথিত সেকুলার দলগুলোই আসলে তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। রবিবারের সমাবেশে বক্তারা এই কথাটাই বললেন খোলামেলাভাবে। তারা বললেন, গত 5 দশক ধরে যারা ক্ষমতায় ছিল, তারা কেবল নিজের পকেট ভরেছে। পাহাড়ের উন্নয়ন হয়নি, শান্তি আসেনি, নিরাপত্তা নিশ্চিত হয়নি, বরং পাহাড়ের সম্পদ লুট হয়েছে, জমি দখল হয়েছে, মানুষ উদ্বাস্ত হয়েছে। এই অভিযোগগুলো নতুন নয়, কিন্তু এবার এগুলো উচ্চারিত হলো একটি সম্পূর্ণ ভিন্ন মঞ্চ থেকে, এবং সেটাই এই ঘটনাকে অভূতপূর্ব করে তুলেছে। এখন প্রশ্ন হলো, জামায়াতে ইসলামী কিভাবে এই অসম্ভবকে সম্ভব করল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে জামায়াতের রাজনৈতিক কৌশলের বিবর্তন। গত কয়েক বছরে জামায়াত তাদের রাজনৈতিক বার্তায় এক বড় পরিবর্তন এনেছে। তারা এখন আর শুধু ধর্মীয় বিষয়ে কথা বলছে না, তারা বলছে ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা, নিপীড়িত মানুষের অধিকারের কথা। পাহাড়ের মানুষের কাছে জামায়াত গেছে একটি সহজ বার্তা নিয়ে। তারা বলেছে, আমরা তোমাদের ধর্ম বদলাতে আসিনি, আমরা তোমাদের সংস্কৃতি ধ্বংস করতে আসিনি, আমরা এসেছি তোমাদের পাশে দাঁড়াতে, তোমাদের অধিকার রক্ষা করতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জামায়াত এই কথাগুলো শুধু বলেনি, তারা দেখিয়েছে। রবিবারের সমাবেশে যখন মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী নাচ ও গান পরিবেশন করল, তখন জামায়াত নেতারা তাতে কোনো আপত্তি করলেন না, বরং তারা হাততালি দিয়ে উৎসাহিত করলেন। এই দৃশ্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সবাই জানে জামায়াতের দলীয় সংস্কৃতিতে এই ধরনের বিষয় সাধারণত উৎসাহিত হয় না। কিন্তু তারা দেখালেন, রাজনৈতিক বাস্তবতায় তারা নমনীয় হতে পারে, তারা অন্য সংস্কৃতিকে সম্মান জানাতে পারে। এই নমনীয়তাই আসলে জামায়াতের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে পাহাড়ে। পাহাড়ের মানুষ দেখছে, এই দলটা তাদের সংস্কৃতিকে অপমান করছে না, তাদের বিশ্বাসকে ছোট করছে না, বরং তাদের পাশে দাঁড়াচ্ছে একটি কঠিন সময়ে। এখন আসা যাক এই ঘটনার জাতীয় রাজনীতিতে প্রভাব নিয়ে।
বাংলাদেশে এতদিন একটি ধারণা প্রচলিত ছিল যে সংখ্যালঘু ও উপজাতি সম্প্রদায়ের মানুষ কখনোই ইসলামী দলগুলোকে ভোট দেবে না। এই ধারণার উপর ভিত্তি করে আওয়ামী লীগ ও বামপন্থী দলগুলো তাদের রাজনৈতিক কৌশল সাজিয়েছে। তারা বলে এসেছে, আমরাই একমাত্র দল যারা সংখ্যালঘুদের রক্ষা করতে পারি, অন্যরা ক্ষমতা এলে সংখ্যালঘুদের সর্বনাশ হয়ে যাবে। কিন্তু খাগড়াছড়ির এই গণমিছিল সেই পুরো বয়ানকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। যখন চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর হাজার হাজার মানুষ নিজেরাই দাঁড়িপাল্লা হাতে মিছিল করে, তখন আর ভয়ের রাজনীতি কাজ করে না। মানুষ বুঝে গেছে তথাকথিত সেকুলার দলগুলো তাদের ভয় দেখিয়ে ভোট নিয়েছে, কিন্তু তাদের জন্য কিছুই করেনি। এখন তারা নতুন পথ খুঁজছে। এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, পাহাড়ে এতদিন যারা রাজনীতি করত সেই আঞ্চলিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে। জনসংহতি সমিতি, ইউপিডিএফ এবং অন্যান্য দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব সেটা সাধারণ মানুষকে ক্লান্ত করে দিয়েছে। তারা দেখেছে এই দলগুলো নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত, সাধারণ মানুষের কথা ভাবার সময় তাদের নেই। এই পরিস্থিতিতে জামায়াত নিজেকে একটি বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করতে পেরেছে। তারা দেখিয়েছে তারা কোনো পক্ষ নয়, তারা না বাঙালির পক্ষ না পাহাড়ের বিপক্ষ, তারা ন্যায় বিচারের পক্ষ। এই বার্তাটি পাহাড়ের মানুষের কাছে পৌঁছে গেছে এবং তারা এই বার্তায় বিশ্বাস করতে শুরু করেছে। রবিবারের সমাবেশে যে স্লোগানগুলো উচ্চারিত হয়েছে সেগুলো খেয়াল করার মতো। মানুষ বলছে, দাঁড়িপাল্লা জিতলে পাহাড়ে শান্তি আসবে। এই কথাটা খুব সরল মনে হতে পারে, কিন্তু এর পেছনে আছে গভীর হতাশা ও প্রত্যাশা। হতাশা এই কারণে যে এতদিনের শাসকেরা পাহাড়ে শান্তি আনতে পারেনি, আর প্রত্যাশা এই কারণে যে মানুষ এখনো বিশ্বাস করে কেউ না কেউ তাদের ভাগ্য বদলাতে পারবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন কি স্থায়ী হবে নাকি এটা নির্বাচনী মৌসুমের সাময়িক আবেগ? এই প্রশ্নের উত্তর এখনই দেয়া সম্ভব নয়, কিন্তু একটা বিষয় পরিষ্কার, পাহাড়ের রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। যারা এতদিন ভাবত পাহাড়ি ভোট তাদের পকেটে, তাদের এখন নতুন করে হিসাব কষতে হবে। জামায়াত যদি এই আস্থা ধরে রাখতে পারে, যদি তারা পাহাড়ের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে এই পরিবর্তন শুধু পাহাড়ে সীমাবদ্ধ থাকবে না, সমতলের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও এর প্রভাব পড়তে পারে। কারণ মানুষ দেখবে যারা তাদের ভয় দেখাতো তারা আসলে ফাঁকা বুলি আওড়াচ্ছিল, বাস্তবে যারা পাশে দাঁড়াচ্ছে তারা সম্পূর্ণ ভিন্ন। তবে জামায়াতের সামনেও চ্যালেঞ্জ আছে। পাহাড়ের রাজনীতি জটিল, সেখানে অনেক স্বার্থের আঘাত আছে। জামায়াত যদি শুধু ভোটের জন্য পাহাড়িদের ব্যবহার করে এবং পরে তাদের ভুলে যায়, তাহলে এই আস্থা টিকবে না। মানুষ আবার হতাশ হবে এবং নতুন বিকল্প খুঁজবে। খাগড়াছড়ির রাজপথে রবিবার যা ঘটল সেটা আসলে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে বাংলাদেশের রাজনীতির সামনে। সেই প্রশ্নটি হলো, মানুষ কি সত্যিই পরিবর্তন চায়? উত্তরে মনে হয় হ্যাঁ, পাহাড়ের মানুষ পরিবর্তন চায়। তারা আর পুরনো রাজনীতিতে বিশ্বাস করে না, তারা নতুন পথ খুঁজছে এবং সেই পথে জামায়াতকে তারা একটি সম্ভাবনা হিসেবে দেখছে। এই সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কিনা সেটা সময়ই বলে দেবে, কিন্তু রবিবারের ঘটনা একটি কথা স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এখন আর কিছুই অসম্ভব নয়। যা কেউ কল্পনাও করেনি তা ঘটে যেতে পারে, এবং সেই অসম্ভব সম্ভব হওয়ার প্রথম দৃশ্য আমরা দেখলাম খাগড়াছড়ির রাজপথে।